নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত মাসে হঠাৎ করে এই ন্যায় যাত্রা অর্থাৎ ভারত জোড়ো যাত্রা 2.0 তার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। এবং এবারেরটা অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ মণিপুর দিয়ে শুরু হয়ে উত্তর পূর্ব ভারত হয়ে পূর্ব ভারত হয়ে এই যাত্রা মুম্বাই পর্যন্ত যাবে। পূর্ব ভারতে বিশেষ করে বাংলা এবং বিহারের যে ইকুয়েশন এবং লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে যখন ইন্ডিয়া ব্লকের জমি তৈরির তৎপরতা, ঠিক সেই সময়ে রাহুল গান্ধীর এই যাত্রা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। আর সেখানে দাঁড়িয়ে এই বাংলা এবং বিহারে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সেটা কতটা কার্যকরী হলো সে প্রশ্নের থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আদৌ কার্যকরী হলো নাকি বড়সড় ফেস লস। কারণ এখনো পর্যন্ত বাংলায় সেই অর্থে রাজনৈতিকভাবে দাগ কাটতে পারেনি রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা। তৃণমূল কংগ্রেস সরাসরি একলা চলোর বার্তা দিয়েছে, তারপরও রাহুল গান্ধীর গলায় কিছুটা নরম সুর। জয়রাম রমেশ এখনও অলিভ ব্রাঞ্চ দেখিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এরকম আবহে দাঁড়িয়েই আমরা দেখলাম যে বিহার, যেটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়া ব্লকের জন্য, সেখানে উলটপুরাণ এবং ইন্ডিয়া ব্লক ছেড়ে ইন্ডিয়া ব্লক নিয়ে শুরু থেকে মিটিং, এক শহর থেকে আরেক শহরে গিয়ে মিটিংয়ের প্রস্তুতি করা, যিনি উদ্যোগ নিয়েছিলেন সেই নীতিশ কুমার ইন্ডিয়া ব্লক ছেড়ে এনডিএতে যোগ দিলেন। অর্থাৎ বিহারে রাহুল গান্ধী ঢোকার মুখে ইন্ডিয়া ব্লকের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করছিল। আর এরই মধ্যে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরও একবার এই রাজ্যে কংগ্রেস তৃণমূল জোট না হওয়ার দায় কার্যত ঠেললেন অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ নেতৃত্বের কাঁধেই। রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, যে আপত্তিকর শব্দ তিনি ব্যবহার করেছেন বলে অভিযোগ, সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস আবার রাহুল গান্ধীর পাশে দাঁড়ালো। কিন্তু মালদা মুর্শিদাবাদেও রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজ থেকে শুরু করে তার রাত্রিবাস, তার অনুমতি মিলছে না। এই সব নিয়ে আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, চন্দন চ্যাটার্জি, সিপিআইএমের পক্ষ থেকে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শুরুতে আপনাদের দেখাবো বাংলায় একলা চলার ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিহারে ইন্ডিয়া ছেড়ে এনডিএর খাতায় নাম লিখিয়েছেন নীতিশ কুমার। রাহুলের ন্যায়যাত্রার মধ্যেই পূর্ব ভারতে একের পর এক ধাক্কা কংগ্রেসের। জয়রাম রমেশদের বারবার আহ্বান সত্ত্বেও এখনো পর্যন্ত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় যোগ দেয়নি তৃণমূল। উল্টে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে লোকসভা ভোটে বাংলায় একলা চলার কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাংলার পড়শি রাজ্য বিহারে জোটের দশা আরও বেহাল। সে রাজ্যে রাহুল গান্ধী পা রাখার আগের দিনই ঘটে গিয়েছে পালাবদল। ইন্ডিয়া শিবির ছেড়ে ফের এনডিএর খাতায় নাম লিখিয়েছে নীতিশ কুমারের জেডিইউ। এই পরিস্থিতিতে রাহুলের ন্যায়যাত্রার মধ্যেই পূর্ব ভারতে জোড়া ধাক্কা খেল কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে এ রাজ্যে কংগ্রেসের হাত ধরছে না তৃণমূল। তবে রাহুল গান্ধী সম্পর্কে শুভেন্দু অধিকারীর আপত্তিকর মন্তব্য নিয়ে সরব হয়েছে সরকার ও শাসক দল। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী। কে? হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। আর কত নামবে শুভেন্দু অধিকারী? আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়া। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো রাহুল গান্ধীকে। রাহুলকে অপমানের অভিযোগে সরব প্রদেশ কংগ্রেসও। ইতিমধ্যেই রাজ্যের একাধিক থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও সরব হয়েছে হাত শিবির। জানা গিয়েছে 31শে জানুয়ারি মালদায় ঢুকবে কংগ্রেসের ন্যায়যাত্রা।
সেদিন রতুয়া থানার ভালুকায় সেচ দপ্তরের গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্নভোজের আয়োজন করতে চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। তার জন্য মালদা জেলা কংগ্রেসের তরফে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়, কিন্তু তার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। একইভাবে 1 ফেব্রুয়ারি বহরমপুরে কংগ্রেসের ন্যায় যাত্রা রয়েছে। সেদিন রাহুলদের রাত্রিবাসের জন্য বহরমপুর স্টেডিয়াম যাওয়া হয়েছিল, সেই অনুমতিও বাতিল করে দিয়েছে জেলা প্রশাসন। বাংলার মতো বিহার নিয়েও খুব একটা স্বস্তিতে নেই কংগ্রেস শিবির। কেন্দ্রে বিজেপি বিরোধী মঞ্চ ইন্ডিয়া গঠনের অন্যতম কারিগর ছিলেন নীতিশ। পাটনায় বিরোধী শিবিরের প্রথম বৈঠকের আহ্বায়কও ছিলেন তিনি। লোকসভা ভোটের মুখে সেই নীতিশের ডিগবাজির ফলে বেসামাল ইন্ডিয়া শিবির, প্রশ্নের মুখে কংগ্রেসও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সুভাষিতা, যদি সরাসরি বলি যে রাহুল গান্ধীর এবারের এই ন্যায়যাত্রা সেটা পূর্ব ভারতে চূড়ান্ত ফ্লপ, শুধু ফ্লপই নয়, রাদার আপনাদের জন্য এম্বারাসমেন্ট ডেকে আনছে, ভুল বলবো? যে তিনি বিহারে ঢুকছেন, বিহারে পুরো সিচুয়েশনটাই বদলে যাচ্ছে, সিনারিওটা বদলে যাচ্ছে। নীতিশ কুমার তিনি ইন্ডিয়া ব্লক ছেড়ে তিনি এনডিএতে যোগ দিচ্ছেন। নীতিশ কুমার যেদিন এসেছিলেন সেদিন তার নেতৃত্বে ইন্ডিয়া জোট হবে, যখন এই কথাটা তৈরি হয়েছিল তখন মমতা ব্যানার্জি প্রথম বিরোধিতা করে বলেছে না, নীতিশজি থাকবেন না, খার্গেজি থাকবেন। ইতিমধ্যে শুভময় মৈত্র যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। তারপরে মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে নীতিশজি থাকবেন না, কারণ নীতিশজির ট্র্যাক রেকর্ড তাই বলে যে নীতিশজি প্রচুরবার কংগ্রেসের সাথে বা তেজস্বীর সাথে একসাথে জোট করে লড়েছে, আবার বিজেপির সাথে গেছে, আবার বিজেপি ছেড়েছে, আবার এসছে, এরকম প্রচুরবার করেছে। ভরসা করিনি আমরা, ভরসা করিনি, কিন্তু তবু তো ডাকতে হয়, নাহলে আবার সান্ধ্যকালীন এখানে চর্চা বসবে। নীতিশ কুমারকে ডাকলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকলেন না। খুশি হলাম যে আপনারাই আমরা কি চর্চা করি সেই অনুযায়ী কংগ্রেস, শুধু রাজ্য কংগ্রেস না, প্রদেশ কংগ্রেস না, যে কোনো টিভিতে কংগ্রেস তালাবাজি, তাই নিয়ে হচ্ছে জাতীয় কংগ্রেস তাদের কোর্স অফ অ্যাকশন স্থির করে, এটা জেনে সত্যি অনার্ড। সুতরাং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভাবি যে নীতিশ কুমারের মতনই তার মানে পলিটিক্যাল ক্যারেক্টার বা গ্রাফ, যে কখনো এনডিএর সাথে কখনো কংগ্রেসের সাথে সুবিধে মতন, তাহলে পরে তারা বিজেপির মতন আচরণ করবে, এটাই স্বাভাবিক। আমরা তো মণিপুরে দেখেছি সেকেন্ড পার্ট যে ন্যায় যাত্রা হচ্ছে ভারত জোড়ো, সেটাতে মণিপুরে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, আসামে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, পশ্চিমবাংলা। এটাই দুঃখের কথা যে ওই যে দুটো জায়গায় আমরা প্রথম বাধাপ্রাপ্ত হয়েছিলাম তারা বিজেপি শাসিত, আর এখানে যখন আসি সেটা বিজেপি শাসিত নয়, কিন্তু ক্যারেক্টারটা বাধাপ্রাপ্তির ব্যাপারে বিজেপির মতনই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন, এখানেও বাধা দেবেন উনি। কারণ হলো বিজেপিকে অ্যাপিস করার একটা চেষ্টা, শেষ চেষ্টা উনি করছেন। কারণ আমরা এটাও জানি কেন করছেন, তবুও আমরা মমতা ব্যানার্জিকে ছাড়তে চাইছি না একটাই কারণে, যাতে এই কথা না ওঠে যে ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায় শরিক না করার জন্য কংগ্রেস দায়ী, যার জন্য কিন্তু শেষ চেষ্টা আমাদের থাকছে। কিন্তু আমরা জানি থাকতে পারবে না, কারণ যেভাবে দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িয়ে গিয়েছে তাতে মমতা ব্যানার্জি থাকা সম্ভব না। কিন্তু মমতা ব্যানার্জিকেও প্রায়োরিটাইজ করতে হবে। বিজেপি যদি ইডি, সিবিআই, আইটিকে ব্যবহার করে থাকে, এটা যদি মমতা ব্যানার্জি প্রতিদিনের ন্যারেটিভস হয় যে ওরা ব্যবহার করছে ফ্রন্টাল অর্গানাইজেশনের মতন, তাহলে পরে বিজেপির এগেনস্টে দাঁড়ানো উচিত, কংগ্রেসের বিরোধিতা না করে। এই প্রায়োরিটিটা দিতে হবে যে মোদিকে গদিচ্যুত করতে হবে। দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি বলছেন যে আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং দলের খুব ভালো সম্পর্ক রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছেন। তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, নাম্বার 1। নাম্বার 2, তারপরও আমরা দেখছি রাহুল গান্ধীর নরম সুর, জয়রাম রামের সরাসরি তিনি অলিভ ব্রাঞ্চ দেখাচ্ছেন। তিনি বলছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া ব্লক সেটা কোনো মর্মার্থই নেই। শুধু তাই না, যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটুর জন্য এই ন্যায়যাত্রায় যোগ দেন তাহলে সেটা সার্থক হবে। খুব স্বাভাবিক। তারপর আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মধ্যাহ্নভোজ থেকে শুরু করে, তার রাত্রিবাস থেকে শুরু করে, তার যাত্রার রুট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কমপ্লিকেশন হচ্ছে। তাহলে আমাদের দিক থেকে, কংগ্রেসের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে জোটে রাখার যে প্রক্রিয়া, সেটার মধ্যে কোনো খামতি নেই। খামতি তাহলে মমতা ব্যানার্জির দিক থেকে আসছে। তাহলে আমরা যদি সেটা যদি ডেসপারেশন হিসেবে ধরি, এটা তো লস অফ ফেস। আপনাদের লস অফ ফেস না? আমি আবার যেভাবে রাহুল গান্ধী বাংলার বিহারে প্রবেশ করার মুখে আপনাদের ধাক্কা খেতে হচ্ছে, আমি তো নিশ্চিতভাবে বলতে পারি অন্তত একজন
রাজনৈতিক অবজারভার হিসেবে একথা জানলে এই পূর্ব ভারতের ন্যায়যাত্রার কর্মসূচি রাহুল গান্ধী নিতেন না? আমি মৌপিয়া আপনাকে একটা মানে মনে করি আপনার সম্পর্কে মনে করে আপনি বহু বড় একজন মানুষ, মানে সাংবাদিক হিসেবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সার্টিফাই করছেন, আপনি মনে মনে জানেন, আমি বলছি না কংগ্রেস কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জমিদারি প্রথা ছাড়তে হবে, জমিদারি কায়দা কানুন ছাড়তে হবে, কখনো বলছে কংগ্রেস পচাডোবা হয়ে গেছে, কখনো বলছে রাহুলজিকে বসন্ত কোকিল। তারপরেও আমাদের দিক থেকে আমরা এটিকেট বজায় রেখে মমতা ব্যানার্জিকে সামিল করার চেষ্টা করছি। যদি মমতা ব্যানার্জির কথা ঠিক হয় যে আইটি সিবিআই জোর করে এইসব করছে সারা ভারতবর্ষ জুড়ে এবং মমতা ব্যানার্জির দলকেও করছে, তাহলে পরে মমতা ব্যানার্জি দাঁড়ানো উচিত যে আমি মোদির বিরুদ্ধে লড়বো। তো এখানেই তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যখন এই রাজ্যে ইডি সিবিআই অ্যাক্ট করে তখন তারা খুব ভালো। আমরা একবারও না, আমি একটা কথা বলছি, সেটা হলো যে এখানে দুর্নীতি হয়নি, এটা তাহলে মানতে হয়। এখানে দুর্নীতি হয়নি মানতে হয়। এই যে ছেলেরা রাস্তায় বসে রয়েছে, চাকরি প্রার্থীরা, বা এই যে ধরা পড়ছে কন্টিনিউয়াসলি তাদের বাড়ি থেকে ওএমআর শিট পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, এটা তাহলে প্রমাণ করে না যে এরা দুর্নীতির বাইরে, এরা দুর্নীতির ভেতরেই আছে। প্রতিনিধি এখনো এসে পৌঁছননি, আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে চন্দনদার কাছে আসি। চন্দনদা, আপনাদের তরফ থেকে ন্যায়যাত্রায় সলিডারিটি দেখানো হবে, এটা ইতিমধ্যেই আপনাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে পরিস্থিতি যাচ্ছে যে ন্যায়যাত্রা বাংলায় এসে ধাক্কার মুখোমুখি, ন্যায়যাত্রা আপনি বলতে পারেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ না দিলেই কি ধাক্কা? ডেফিনেটলি যেটা আপনাদের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক, কিন্তু জয়রাম রমেশ এখনো পর্যন্ত আহ্বান জানিয়ে যাচ্ছেন, আর বিহারে এত বড় ধাক্কা। না, এটা তো কি নিয়ে রাহুল গান্ধী? এটা তো ঠিক কথা যে দেখুন, ইন্ডিয়া জোট সম্পর্কে যে ধারণা গোটা দেশের মানুষকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তার মধ্যে আমাদের একটা পরিষ্কার কথা ছিল যে এটার কোনো স্ট্রাকচারাল জোটের মধ্যে আমরা ঢুকতে পারবো না। ঠিক বিজেপি এই মুহূর্তে দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের সংবিধান, ধর্মকে রাষ্ট্রের সাথে মিশিয়ে দেওয়া, জিনিসপত্রের দাম, বেকারি, এগুলোকে ইস্যু না করে, এই যে মূল ইস্যুগুলো মানুষের করা উচিত সেগুলোকে ইস্যু না করে দিয়ে এটাকে ইস্যু করতে চায়। কোনটাকে? এই যে জোট হলো কি হলো না, কে থাকলো না, ইস্যুটাই যাতে না আসতে পারে। হ্যাঁ, আপনি বুঝুন, হ্যাঁ একদম বিজেপি করতে চায় যাতে বেকারির ইস্যুটা সামনে না আসে। ধরুন আমি একটু বলি, রাম মন্দিরের ইস্যু দিয়ে যদি 8 ঘন্টা বক্তৃতা করে দেওয়া যায়, তাহলে দেশে এই মুহূর্তে বেকার কত, 2 কোটি চাকরি দেওয়া, হ্যাঁ একদম আপনাকে কার্যকারণ সম্পর্কটা বলেছি। আচ্ছা, এই ইন্ডিয়া জোট তৈরি হওয়ার বহু আগে মমতা ব্যানার্জি 3টে অপশন দিয়েছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছে আপনার। একদম প্রথমে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হব, ঠিক। দ্বিতীয়বার বলেছেন, ওনার দলের লোকেরাই বললেন দিদি প্রধানমন্ত্রী, পোস্টার করেছিল, গোটা শহরে পোস্টার করেছিল, গোটা রাজ্যে। অ্যাজ আ জার্নালিস্ট অন্তত আমি এরকম কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট বা বাইট মনে করতে পারছি না, হতে পারে, আমি আবার বলছি আমি মনে করতে পারছি না, তাই আমার এখানে জানিয়ে রাখা উচিত, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি প্রধানমন্ত্রী হব। একদম, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বিভিন্ন জায়গায় পাড়ায় দাঁড়িয়ে একেবারে আজ থেকে 6 মাস আগে ফেরত যান, ইন্ডিয়া জোট তৈরি হওয়ার আগে দ্বিতীয় বলেছেন নীতিশ কুমারকে নিয়ে মিটিং করেছিলেন যখন ইন্ডিয়া জোট তৈরি হওয়ার আগে। তৃতীয়, যখন কোনোটা হলো না তখন বললেন আমি একাই লড়বো। এই 3টে, তখনই আমরা বলছিলাম যে দেখুন, সত্যি সত্যি ধর্মনিরপেক্ষ একটা শক্তি হিসেবে লড়াই করতে চাইলে যে ধরনের পজিটিভনেস দেখানো উচিত মমতা ব্যানার্জির মধ্যে, সেই পজিটিভনেস আমরা, কারণ এরা দুজনেই, নীতিশ কুমার এবং মমতা ব্যানার্জি, বুবকার সাথে তুলনীয়, এছাড়া এদের সঙ্গে তুলনা করার পৃথিবীতে কেউ নেই, একমাত্র সের্গেই বুবকা, যিনি পোল ভল্টে সারা পৃথিবীতে বিখ্যাত, এনডিএতে 3 বার, ইউপিএতে 3 বার। আপনি ভাবতে পারছেন একজন ভদ্রলোক 5 বারের মধ্যে 10 বার দল বলতে পারলেন তার মধ্যে। ফলে আপনি আবার বলতে পারেন যে এরপর জানার পরেও এরা ইন্ডিয়ার বৈঠকে কেন গিয়েছিল। ওই যে আপনাকে বললাম, ইন্ডিয়াকে যদি কোনো স্ট্রাকচারাল জোট ভাবেন আপনি ভুল করবেন, কিন্তু বিজেপি বিরোধী একটা লড়াই ইন্ডিয়া ব্লকের এই যে এখন একটা অবস্থা, একটা অগোছালো অবস্থা, সেটাতে আপনাদেরই হাত রয়েছে। চন্দনদারা বলছেন, এই কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছেন না ক্রিটিসিজম হিসেবে নিচ্ছেন? না, যত দোষ নন্দ ঘোষ বলে বাংলায় একটা কথা আছে, যত দোষ নন্দ ঘোষ। দেখুন, কি কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির জোট হলো না, ইন্ডি জোটের পিন্ডি চটকালো না, ওদের মধ্যে ফিশ ফ্রাই খাওয়া, এই একবার ব্রিগেডে দেখলাম 2 বছর আগে, তারপরে পাঁচবার 5টা শহরে, তারপরে ভার্চুয়াল, এখন সব যে যার করে করছে, এগুলো আমাদের কাছে অ্যাবসলিউটলি ইম্যাটেরিয়াল। তার কারণ হলো এই যে কংগ্রেস এখন 2টো লোকসভা আসন ছিল
এবার ওরা পরিষ্কার বুঝে গেছে এই দুটো লোকসভা আসন হাতছাড়া হবে, ওরা দুটো রসগোল্লা পাবে। তাই মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে এই ইন্ডি জোটের যারা আমার ডান দিকে আর বাঁ দিকে বসে আছেন তারা আপ্রাণ চেষ্টা করছে কোনো রকমে মমতার মর্জিটাকে যদি একটু ঠান্ডা করে হাতে পায়ে ধরে যদি সিট শেয়ারিং করা যায়, যদি লোকসভায় কিছু মানে তাহলে ওরা তো সাইনবোর্ড, দে হ্যাভ নো লোকাল, এখানকার থেকে রিপ্রেজেন্টেটিভ লোকসভায় যাবে তাতে তাদের কোনো স্থান থাকবে না, সাইনবোর্ড হয়ে যাবে। সুতরাং এই যে লোক দেখানো একটা যে অধীর চৌধুরীর সভা ইয়ে করলো, খেতে দিল না অমুক জায়গায় যাত্রা, আরে এই যাত্রা করে আগের বার দেখেছেন যাত্রার পরে বিজেপি তিনটে রাজ্যে হই হই করে এসছে। এইবার যদি যাত্রা করতে পারবেন না না, আমরা ওইগুলোকে পাত্তাই দিই না, আমাদের কনসার্ন নয়। আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীর কাজে, আমরা বিশ্বাস করি, আপনাকে আমি বিরক্ত করিনি, আমরা বিশ্বাস, একটা কথা বলিনি, আপনি এতক্ষণ বলেছেন আমি চুপ করে বসেছি, উল্টো পাল্টা বলেছেন, কারণ আপনাদের অস্তিত্বের লড়াই, আপনাদের টিকে থাকতে হবে মমতা ব্যানার্জির মর্জির ওপরে, এবং তা নইলে আপনারা আটুল বাটুল সামলা সাটুল রাস্তায় বসে কাঁদবেন। এবং সেই কারণে আপনারা আজকে আপনারা যেই লোক দেখানো কাজগুলো করছেন না, যে মমতা ব্যানার্জির পুলিশ ঢুকতে দিল না, তারা গেস্ট হাউসে থাকতে দিল না, তার যাত্রা ভণ্ড করলো, অ্যাজ ইফ যাত্রাটা করলে তারা দুটো সিট পেয়ে যেত। ইটস নাথিং, নো ম্যাটার্স। বাংলার মানুষ হ্যাভ রিজেক্টেড দেম, have absolutely rejected them. মোদি বীর যে ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, যে কাজের ফল আজকে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ পাচ্ছে, বিশ্ব দরবারে যেখানে যাচ্ছে সেখানে আপনি যতই রাজনীতি করুন মানুষ বিশ্বাস করে উন্নয়নে, মানুষ বিশ্বাস করে সততায়, এবং মানুষ বিশ্বাস করে। আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, সেই মন্তব্যের সমালোচনা করছে শাসক দল। আমরা দেখতে পাচ্ছি একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল রাহুল গান্ধীর যাত্রা নিয়ে, তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মসূচি করার অধিকার রয়েছে ইত্যাদি। অথচ যখন আমরা প্র্যাকটিক্যালি দেখছি তখন দেখছি রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজ থেকে শুরু করে তার রাত্রিবাস থেকে শুরু করে তার যাত্রার রুট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কিছু না কিছু জট তৈরি করা হচ্ছে প্রশাসনিকভাবে। বুঝতে আশ্চর্য হওয়ার কথা নয় বা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে শাসক দল কোথাও একটা পছন্দ করছে না এটা। না, দাদারা এসি ঘরে বসে যদি বলে যে তৃণমূল আটকানোর চেষ্টা করছে বা জয়রাম রমেশ যদি সেরকমভাবে বলেন, কিন্তু অমিত ভট্টাচার্য বলে একজন ভদ্রলোক আছেন, সেই অমিত ভট্টাচার্য হচ্ছেন সেই জেলা, যে জেলায় সমস্যা হয়েছিল সেই জেলার সাধারণ সম্পাদক কংগ্রেসের। তিনি বলছেন যে ওটা বিজেপির লোকেরা ছিঁড়েছে। ফলে এইখানে কংগ্রেসের একটা সমস্যা হয়ে যাচ্ছে যে কোন পথে চলি আর কোন কথা বলি, এইখানে সমস্যা হয়ে যাচ্ছে কমন এনিমিকে চিহ্নিত করতে। দেখুন, বামপন্থা যাই হোক না কেন, যতই খুনের রাজনীতি করুক না কেন, এই জায়গায় একটা জায়গায় পরিষ্কার ছিল যে আমরা এটাকে জোট বলেই মানি না, আমরা মানি একটা মঞ্চ, ভোটের পরে হবে, ভোটের আগে বলে কোনো জোট হয় না, ওরা বলে দিয়েছে। আবার কংগ্রেস প্রথম থেকে কি বলেছে, কংগ্রেস বলে দিয়েছে অধীর চৌধুরী যে আমরা মমতা ব্যানার্জিকে চাই না, এবং কংগ্রেস বিজেপি সিপিএম কে সাপোর্ট করেছে ঘুরিয়ে। তাহলে সিপিএম এর সঙ্গে যদি জোট করার জায়গা থাকে তাহলে ন্যাচারালি তারাও এই পশ্চিমবঙ্গে জোট মানছে না। আমি শেষ করে দেবো দিদি, কমন এনিমিটাকে শত্রু আমার মিত্র যদি হয়, কৌটিল্যের এই মিত্র পলিসি, এই শত্রু পলিসি বা মন্ডল তত্ত্ব, তাহলে সিপিএম এর সঙ্গে জোট করে কংগ্রেস কার হাত শক্তিশালী করতে চাইছে, ডবল এনিমি করতে চাইছে। একদিকে করতে চাইছে তৃণমূল কংগ্রেসকে, আর একদিকে করতে চাইছে বিজেপিকে। সুবিধা কার করে দিচ্ছে? না বিজেপি, এবং তাদের সমস্যা হচ্ছে না কংগ্রেসের। কংগ্রেস জিরো হয়ে যাচ্ছে দিনের পর দিন। বডি ডাবল দেখছেন, ডাবলটা কিন্তু এখন রাহুল গান্ধীর যাত্রা নিয়ে বেশ ইন থিং। আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, রাহুল গান্ধীর বিশেষ করে বাংলা এবং বিহারে যে পরিস্থিতি, এটা কি একটা লস অফ ফেস না রাহুল গান্ধীর জন্য? দেখুন, আমরা তো সাধারণভাবে সবসময় একটা বিরোধীদের পক্ষে কথা বলারই চেষ্টা করি, ফলে সাধারণভাবে মতটা যাওয়া উচিত বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রে এবং রাজ্যে তারা ক্ষমতায় আছেন, কিন্তু অন্তত আজকের দিনে চন্দনদা এবং সুভাষিস বাবুর যুক্তিগুলো আমার কাছে খুব দৃঢ় বলে মনে হলো না। আর আপনি বারবার যে অলিভ শাখার কথা বলছেন, আমি তো তার বদলে বিছুটি পাতা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে ইন্ডিয়া জোটের মধ্যে যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে একজন আরেকজনকে বিরক্ত করছেন আর কি। এই জায়গাটায় তারা যদি স্থিরতা আনতে না পারেন, সত্যিকারের আমাদের দেশে বিরোধী রাজনীতির দরকার, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু লড়াইটা করার জায়গায় প্রতিটা মুহূর্তে নীতিশ কুমারকে নেওয়া হলো, কারণ তখন ভালো মনে হয়েছিল। তিনি এবার 5 নম্বর বার ডিগবাজি খেলেন, 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। সেগুলো কি কংগ্রেস বা বামপন্থীরা জানতো না? নীতিশ কুমার তো প্রথম পাটনায় যখন মিটিং করলেন তখন তো বামপন্থীরা সেখানে গেলেন।
সুভাষিস দা খুব পরিষ্কারভাবে বললেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ আনছেন। তাহলে তারা যখন দুর্নীতির অভিযোগ আনছেন তখন তাদের তো কেন্দ্রে যারা আসছেন তাদেরকে তো বলতে হবে রাহুল গান্ধীকে যে তৃণমূল ভীষণ দুর্নীতিগ্রস্ত, তাদের সঙ্গে জোট করা যাবে না। অর্থাৎ রাজনৈতিকভাবে তাদের যে এই দোদুল্যমানতা, এই জায়গা থেকে তারা না বেরোতে পারলে, সত্যি তো রাহুল গান্ধী চেষ্টা করছেন, দক্ষিণ থেকে উত্তরে পথ হেঁটেছেন, দুটি রাজ্যে তার ফলও মিলেছে, কর্ণাটক এবং তেলেঙ্গানা। রাহুল গান্ধী নিজে ঠিক করেছেন যে তিনি হিন্দি হার্টল্যান্ডে তিনি হাঁটবেন না, ফলে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে তিনি ভোটের আগে হাঁটার সময় পাননি। আজকে তিনি ঠিক করেছেন যে পূর্ব থেকে পশ্চিমে হাঁটবেন। সত্যি বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করছে, হেমন্ত বিশ্ব শর্মার ওখানে তার বিরুদ্ধে কেস হয়েছে, ধরলাম তৃণমূল বা বিজেপি কেউ ফালাফালা করে রাহুল গান্ধীর ছবিগুলো ছিঁড়ে দিয়েছে, খুবই খারাপ, কিন্তু তাদের রাজনৈতিক বক্তব্যটা তো রাখতে হবে। রাহুল গান্ধী বলে গেলেন যে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে উনি আশা দেখতে চান। একই রকম ঠিকই পশ্চিমবঙ্গের 42টা আসনই না হয় বিজেপি বিরোধীরা পেয়ে গেল, কিন্তু বাকি যে 501টা আসন তার মধ্যে অর্ধেক 250, রাহুল গান্ধী কি ভারতবর্ষে বাকি 100টি কেন্দ্রে কংগ্রেসকে জেতাতে পারবেন? এই বক্তব্যগুলো পরিষ্কার নয়। বামপন্থীদের সঙ্গে জোটটা অন্তত কিছুটা স্পষ্ট হয়েছে, সেলিম বাবু, সুজন বাবু যাবে বলেছেন, বাকি সবটুকুই কিন্তু একেবারে শীতের সকালের ধোঁয়াশার মতন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে জোটের এই অবস্থা নিয়ে এবং তৃণমূল কংগ্রেস সমঝোতা না হওয়া নিয়ে তিনি মুখ খুলেছেন। তিনি বলছেন যে 6 মাসে প্রদেশ নেতৃত্ব কতবার মমতাকে আক্রমণ করেছে আর কতবার বিজেপিকে আক্রমণ করেছে। প্রদেশ নেতৃত্ব রাষ্ট্রপতি শাসনের সওয়াল করছে, আর এই রকম পরিস্থিতিতে জোট ভাঙার দায় কার্যত অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ নেতৃত্বের কাঁধেই ঠেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, বিজেপির ট্রোজান হর্স কে। এতটা অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন প্রদেশ নেতৃত্বের কথা বলে, অধীর রঞ্জন চৌধুরীর নাম সরাসরি উল্লেখ না করে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 6 মাস ধরে আমরা অনেক ধৈর্য দেখিয়েছি। তিনি বলছেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন যে ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে লড়ুন। আপনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আর বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক। আমরা একটা কথা বলেছি 6 মাস, কোথাও দেখাতে পারবেন? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস। আপনি দেখান 210 দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে। আপনি দেখান তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র একটা মন্তব্য করেছে 210 দিনে। ধৈর্যের সীমা থাকে। যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আপনি তাকে বলছেন চ্যালেঞ্জ করছি আমার বিরুদ্ধে লড়ুন। কে বলছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে। মানুষ দেখুক, গণতন্ত্রের মানুষ ঠিক করুক। শুভাশিস দা প্রথমে নাম না করে পরে সরাসরি নাম করে প্রদেশ কংগ্রেস সভাপতি অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, তার কাঁধে দায় ঠেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যেটা বলছেন যে 210 দিনে তারা কোনো কথা বলেছেন, কোনো খারাপ কথা বলেছেন কংগ্রেস সম্পর্কে, এটা দেখান। এটা যদি দেখা যায় যে মাঝে কিন্তু কংগ্রেস সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট অ্যাটাকিং ছিলেন তার আগে হয়তো কংগ্রেস সম্পর্কে, তারা কিছুটা রেস্ট্রেন্ট তাদের দেখা গেছে। তাহলে এই সমঝোতা না হওয়ার দায় সেটা আপনাদের নিতে হবে না? আমি 2-4টে কথা বলি, একটু সময় দিও। 2011 সালে জোট করছে, আমাদের এমএলএদের বাদ দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আমরা মেনে নিয়েছিলাম জোট করার ক্ষেত্রে।
তারপরে আমাদের 6 মাস বাদে তাড়িয়ে দিচ্ছে একদম পরিষ্কার মন্ত্রিসভা থেকে। আচ্ছা, তারপরে দেখেছি 59টা বিল পাশ করছে রাজ্যসভায়, মমতা ব্যানার্জি সাংসদরা বেরিয়ে যাচ্ছে, নয় অ্যাবসেন্ট করছে, নয় অ্যাবসেন্ট করছে। আমরা দেখেছি ধনকরকে নিয়ে মিটিং করছে, ধনকরের উপরাষ্ট্রপতি পদে যাতে উনি জিতে আসেন তার জন্য মিটিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের জেতা এমএলএদের তৃণমূল নিয়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের সমস্ত পার্টি অফিস পশ্চিমবাংলা প্রায় দখল করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কটা মিউনিসিপ্যালিটিতে কংগ্রেস চালিয়েছে সে কটাকে মিউনিসিপ্যালিটি নিয়ে নেওয়ার জন্য খুন করে দিচ্ছে। তারপরে আমরা সৌজন্য দেখাবো আমরা ট্রোজেন হর্স, মমতা ব্যানার্জি ট্রোজেন হর্স না। মমতা ব্যানার্জি 3-3বার বিজেপির সাথে ঘর করেছে। মমতা ব্যানার্জি দুর্নীতির জন্য মমতা নিয়ে তাড়া করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা ব্যানার্জিকে থাকতে পারবে না, সময় চলে বের করে দেবে মমতা ব্যানার্জিকে এই জোট থেকে, এটা আমরা জানতাম। তবু আমরা মমতা ব্যানার্জিকে রেসপেক্ট দেখি। যা সুময় বাবু বললেন দুর্নীতিকে নিয়ে তো মোদিজিও আছেন। যে এনসিপির সাথে লড়াই করেছিলেন মোদিজির মহারাষ্ট্রে, সেই এনসিপির চোটটাকে জেলে না ঢুকিয়ে তো শরদ পাওয়ারকে নিয়ে একসাথে ঘর করছেন। ডেপুটি চিফ মিনিস্টার করেছেন, ফাইন্যান্স মিনিস্টার করেছেন, যাকে জেলে ঢোকানোর কথা ছিল। আর নারায়ণ রানাকে নিয়ে করছেন, হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়েছেন, এখানে শুভেন্দুকে নিয়ে করছেন, সবাইকে নিয়ে করছেন। অর্চনা দেবী বলছেন দুর্নীতি, বা শুভময় বাবু বলছেন দুর্নীতি নিশ্চিতভাবে আছে, সেটা এখনো প্রমাণ সাপেক্ষ। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে দুর্নীতি হয়েছে, সেটা সেই জন্যই মমতা ব্যানার্জি অনেককে তাড়িয়ে দিয়েছে দল থেকে, পার্থবাবুকে তাড়িয়ে দিয়েছে দল থেকে, দুর্নীতি হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। তারপরে শুভময় বাবু যদি বলেন যে দুর্নীতি নেই, দুর্নীতিকে নিয়ে চলা যাবে না, কারণ অনেক কিছু প্রমাণের ব্যাপার আছে। দুর্নীতি নেই তো শুভময় বলেছেন বলে আমার দুর্নীতি কোনো সময় না। আমি বলছি একটা জিনিস মনে রাখতে হবে, শুভময় বাবু থেকে আরম্ভ করে প্রত্যেক দর্শককে। শুভময় আমি আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনার রায়। শুভময়দা রেসপন্ড করতে চাইছিলেন। শুভময়দা। হ্যাঁ, দুটি বক্তব্য। যদি ধরে নেওয়া যায় যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তাহলে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেতে গেলে বলতে হবে যে হিন্দু রাষ্ট্রবাদের যে ধারণা, তার থেকে দুর্নীতির সঙ্গে গিয়েও হিন্দু রাষ্ট্রবাদের বিরুদ্ধে লড়াই করা ভালো, একটা বক্তব্য হতে পারে। দ্বিতীয় বক্তব্য যদি হয় যে তৃণমূল কংগ্রেসের অনেকে দুর্নীতিগ্রস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় নন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাওয়া যেতেই পারে। কিন্তু এর মধ্যে কোনটা তারা বলতে চাইছেন এটা পরিষ্কার করে বলতে হবে। ভারতবর্ষে আরো সমস্যা আছে সুময় বাবু, এ বাদেও ভারতবর্ষে অনেক সমস্যা আছে। বেকার বাড়ছে, রেস্টলেসনেস বাড়ছে, সামাজিক রেস্টলেসনেস বাড়ছে। দাঁড়িয়ে কংগ্রেসকে তো তার সমস্যাটা ফেস করতে হবে। না, সমস্যা ফেস ইন্ডিয়া ব্লককে তো ইন্ডিয়া ব্লকের সমস্যাটা ফেস করতে হবে। 2004-এ কিন্তু আমরা কারোর সাথে জোট করিনি, কিন্তু 2006-এ আমরা সরকারে এসেছিলাম, এরা বাইরে থেকে আমাদের সাপোর্ট করেছিল। 7 মাস আগে থেকে তাহলে এত চেষ্টা করলেন কেন? আর চেষ্টা তা বলে থাকবে না, চেষ্টা তো থাকবেই, কিন্তু আলটিমেটলি যদি ফেল করে এই চেষ্টা, তাহলে কি ভোটে দাঁড়াবে না কংগ্রেস? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যে ইঙ্গিত, যে তাহলে প্রদেশ নেতৃত্বের যে ক্রমাগত একটা অ্যান্টি তৃণমূল, বিশেষ নির্দিষ্টভাবে বলে অধীর রঞ্জন চৌধুরী, তার যেটা অ্যান্টি তৃণমূল অবস্থান, সেটার কারণেই তোমাদের অনীহা। না, আমি প্রথমেই সুভাষিস দাকে আগে একটা বড় ধন্যবাদ দিয়ে দেবো। কেন বলো তো দিদি, তোমার এই মানে পশ্চিমবঙ্গের অন্যতম বড় একটা চ্যানেল হচ্ছে জি 24 ঘন্টা, তার আর্কাইভ খুলে দেখো। ঠিক এই ডিবেটেই আমি আর সুভাষিস দা ছিলাম। সুভাষিস দা ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তৃণমূল দল সম্পর্কে এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ সম্পর্কে পশ্চিমবঙ্গে বলে দিয়েছিল। ফলে কপি ক্যাট, ফলে আমরা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, আমরা আমাদের যে শান্তি সেটা বজায় রেখেছি, আমরা আমাদের চিন্তা বজায় রেখেছি, কিন্তু আমাদের বিধে যাওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তাই সুভাষিস দাকে ধন্যবাদ। আমি বলবো 31শে ডিসেম্বর 2023 অধীর বাবু বললেন মমতা নট কিন টু অ্যালায়েন্স অন অ্যালায়েন্স ইন বেঙ্গল। তারপরে 2রা জানুয়ারি মমতা রুইনিং ইন্ডিয়া ব্লক ইন বেঙ্গল। এরকম কত খবর তুমি যাও এখন গুগলে সার্চ করো, এটা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে। আমরা বলার চেষ্টা করছি যে এখন দেনা আর পাওনার কথা জয়রাম রমেশ বলছেন। জয়রাম রমেশ বলছেন দেনা এবং পাওনা। আজকেই বলেছেন জোটে যেতে গেলে কিছু দিতে হবে, কিছু পেতে হবে। এখন তো জল ঘোলা করার একটা চেষ্টা চলছে, যেটা খুব সঙ্গে কংগ্রেস সিপিএম কে নিয়ে জল ঘোলা প্রদেশ কংগ্রেস করেছে। এই দর কষাকষিতে কি বিগ ব্রাদার সিনড্রোম করে তুমি তোমার যে অস্তিত্বহীনতা যেটা নিয়ে বিজেপি তর্ক করছে সেটাকেই প্রমাণ করে আরো 2-4টে আসন বাড়ি নিতে চাইছো। আমি বুঝতে পারছি না, আমার বোঝার সমস্যা হচ্ছে যে এই রাজনৈতিক দোলাচলে বিগ ব্রাদার সিনড্রোম থেকে কেন বেরোতে পারছো না? কেন তুমি তোমার আদর্শগত জায়গা থেকে অন্ধ্রপ্রদেশে তোমরা সিপিআই এর সঙ্গে লড়াই করোনি, তোমরা তার বিরুদ্ধে লড়াই করছো। রাজস্থানে তোমরা বামপন্থীদের সঙ্গে লড়াই করোনি কেন? কেরালায় সিট দিয়েছো কংগ্রেসের বিরুদ্ধে, তুমি ত্রিপুরায় গিয়ে যায়নি, তুমি ত্রিপুরায় গিয়ে সিট দিয়েছো, তোমার শক্তি আছে।
রাজস্থানে তো তৃণমূল যায়নি, আমরা রাজস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত যে একই সঙ্গে জোটের আলোচনা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ক্রমাগত আক্রমণ সেটা চলতে পারে না। এখন প্রথমে বলি, অভিষেক বাবু বললেন যে উনি 7 মাস চুপ ছিলেন। এখন 7 মাস তো ইডি সিবিআই এর ভয়ে চুপ ছিলেন, ওটা কংগ্রেসটা ব্যাপার নয়। 7 মাস আগে আপনি দেখলেন না এখানে ইডি ডাকছিল। এক সেকেন্ড ইডি অফিস থেকে বেরিয়ে এসেও কংগ্রেস যে বক্তব্য রেখেছিলেন, না রিসেন্ট প্রথমবার কিন্তু এই 7 মাসের মধ্যে যখন ইডি অফিস থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেছেন, তখন কংগ্রেস সম্পর্কে নীরবই থেকেছেন। হ্যাঁ, তার সেইভাবেই তো বিজেপি এখন নীরব। এই গত 7 মাস ধরে আপনি দেখেছেন লিফট অ্যান্ড বাউন্সের সম্পত্তি, তার ডিরেক্টর, তার 3টে এলআইসি ছাড়া কংগ্রেসের বিরুদ্ধে বেশি করে ধরবে। আরে দাঁড়া না, আমারে বলতে দিন, আমি আপনাকে একসঙ্গে কথা বলছেন। আমি আবার বলছি, ইডি মাথা নতমস্তকে দাঁড়িয়ে কোর্টে যখন বলল, নীরব থাকলে বিজেপি এত খুশি হচ্ছে, হ্যাঁ, যে বিজেপি কংগ্রেস সম্পর্কে কংগ্রেসকে অ্যাটাক না করলে বিজেপি এত খুশি হচ্ছে যে ইডি সিবিআই। আমি এরকম কিছু জানছি না, আমি শুধু এটুকু জানছি উনি নিজের কারণেই উনি নীরব ছিলেন, নিজের কারণে। কারণ নিশ্চিতভাবে আরএসএস বলেছিল যে এত লাফালাফি করো না, তখন দেখলেন না মমতা ব্যানার্জি ভাবছে অভিষেক এরকম একটা ফেস চললো কয়েক মাস ধরে। বিজেপি সম্পর্কে উনি বলছিলেন না, বিজেপি সম্পর্কে এইভাবে, এটাই তো বলছি। এবার 13 সেপ্টেম্বর যেদিন ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক, যেখানে তিনি যোগ দিতে যেতে পারেননি, সেদিন এখানে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন, সেখান থেকে বেরিয়ে যে দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে তিনি বিজেপিকে অ্যাটাক করেছিলেন, তিনি কংগ্রেসে নীরব ছিলেন। তারপর থেকে তো বিজেপি সেই জন্য নীরব। আমি তো একটাই পয়েন্ট বলছি, তারপর থেকে তো বিজেপি নীরব, তারপর থেকে ইডি নীরব, আজ পর্যন্ত তারপর থেকে ইডি নীরব, ইডি কোনো কথা বলছে না। তার মানে এটা যখন কংগ্রেসের বিরুদ্ধে বলবে তখন আবার ইডি সিবিআই ডাকবে, আর যখন কংগ্রেসের বিরুদ্ধে বলবে না তখন ইডি সিবিআই চুপ করে যাবে। উনি তো নিজেকে বাঁচানোর জন্য কংগ্রেস বলতে চাইছে, রাজনৈতিক ইতিহাস নিজেকে বাঁচানোর জন্য সাদা খানের বদলে সাদা ধুতির একটা মেলাতে ধরে তারা এই ধরনের কথা বলতে স্বাভাবিক। আর এখানে যে আচ্ছা, অর্চনা দিয়ে একই সঙ্গে আমি একটু যোগ করব, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য, যে মন্তব্যকে নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে এবং প্রশ্ন উঠছে যে রাহুল গান্ধী তার যা রাজনৈতিক অবস্থানই হোক না কেন, তাকে নিয়ে এরকম একজন মন্তব্য, সেটাও বিরোধী দলনেতার, সেটা আদৌ কাঙ্ক্ষিত কিনা। আমি একটু শোনাবো যে শুভেন্দু অধিকারী আজকে তার কি ব্যাখ্যা দিয়েছেন, আমার বক্তব্য, আমি তারপর আপনার কাছে আসবো। আমি বোকা বলেছি, ক্ষতি কি হয়েছে? উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন, এতদিনের সাংসদ, নিশ্চয়ই নেতা। তা তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি, আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই। এটা কি বলে? এই কথাটা কি বুদ্ধিমানের কথা, না বাস্তবসম্মত কথা, না বোকার মতো কথা বলেছে? সেটাই বলেছি, বোকা বলে, অসংসদীয় নই। এখানে আমাদের চলতি শব্দে বোকাটাকে যে ভাষায় বলে আমাদের পশ্চিমবঙ্গে, সেই শব্দ প্রয়োগ হয়েছে। এতে কোনো ব্যক্তিগত আক্রমণও নেই, কোনো অসংসদীয় বক্তব্য নেই। শুভেন্দু অধিকারী ব্যাখ্যা দিতে চাইলেন এবং তিনি বললেন তিনি বোকা বোঝাতে চেয়েছেন, কিন্তু যে শব্দটা অসংসদীয় বলেই আমাদের বিপ দিতে হয়েছে। এটা শব্দটা যে অসংসদীয় এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। এই শব্দটা সত্যি এই আলোচনায় বা কোনো প্রকাশ্য জায়গায়, কোনো পাবলিক ফোরামে এরকমভাবে করা যায় না, বিকজ ওটাকে এখনো পর্যন্ত একটা গালি হিসেবেই ধরা হয়। দেখুন, আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তার আগেরটা আমি সুযোগ পাইনি, আমি 1 মিনিট বলে নিই যে এই যে ইন্ডি জোটের যে বলছি, আমাকে বলতে দিন, এটা উত্তর দিন, এটা উত্তর বলো। দুধে সোনা তাহলে তারা কি করে, আপনারা বলুন, আপনারা চিৎকার করছেন, তার সঙ্গে ভদ্রতার জন্য আমি কোনো কথা বলি না, আমাদের অন্তত 30 সেকেন্ড ঠিকভাবে বলুন। দেখুন, এই যে ইন্ডি জোটটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত দল তারা একটা জোট করেছে এবং এটা টিকবে না। না, ওদেরটাও বলতে হবে, ওদেরটাও বলুন যে এনডিএ জোট আমরা করেছি একদম দুর্নীতি মুক্ত, বলে দিন। আপনি বলে দিন, আপনাকেও তো বলতে হবে। আপনি যখন বলেছেন ভদ্রতার অন্তত এইটুকু এক্সপেক্ট করব যে আমার বলার সময় আপনি দয়া করে ফোরন দেবেন না।
এটা ফোড়ন হলো, একটা দুর্নীতিগ্রস্ত দলের নাম বললাম, চলে যাচ্ছে। শুনুন, ব্যাপারটা হচ্ছে যে দলের মাথা মা বেটা পার্সোনাল বন্ডে সুপ্রিম কোর্ট থেকে টাকা নিয়ে বাইরে আছে, তা নইলে চাক্কা পিসিং। আর যারা ভোটে 0% হয়ে গেছে, যাদের অস্তিত্ব নেই, আইএসএফ কে সাথে নিয়ে, কংগ্রেসকে সাথে নিয়ে যারা লড়ার চিন্তা করছে, তারা বড় বড় ডায়লগ দিচ্ছে। বাংলার মানুষ কি দেখতে পাচ্ছে না? আমাকে এবার বলতে দিন, শুভেন্দু অধিকারী কি বলেছেন বলছি। দেখুন, একটা 55 বছরের যুবক যে এখনো প্রতিষ্ঠা পেল না, যে একবার ভারত যাত্রা করে পুরো 3টে রাজ্যে বিজেপিকে হই হই করে জিতিয়ে দিল, যে লোকটা দ্বিতীয়বার আসার পরে সে সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের স্টোভে কয়লা দেয়, শুধু তাই না, মেশিনের একদিক থেকে আলু ঢোকায়, একদিক থেকে সোনা বেরোয়। এহেন ম্যাচিওর লোকের জন্য কোন শব্দ যথার্থ? আগে আপনি বলুন কোন শব্দ যথার্থ? একটা লোক প্রেস মিডিয়া টাইম হচ্ছে, রাজনৈতিক টাইম হচ্ছে, সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, যার যোগ্যতা নেই, যে মাথা জন্য কংগ্রেস দলটা আপনি স্বীকার করবেন। আপনার অধীর চৌধুরী বোকামি, নির্বুদ্ধিতা, এই শব্দগুলো সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যেটা শুভেন্দু অধিকারী বলছেন, যে হয়তো বোকামিরই তার একটা প্রতিশব্দ, কিন্তু আমাদেরও তো বুঝতে হবে কোন স্থানকাল পাত্র খুব ইম্পর্টেন্ট। এই প্রতিশব্দ নিয়ে বন্ধুদের ফোরামে নিচু স্বরে এই মন্তব্য করা যেতে পারে, কিন্তু একজন বিরোধী দলনেতা একটা পাবলিক ফোরামে এই শব্দটা বলতে পারেন না। আমি বলুন তো, হ্যাঁ আপনাকে বলছি, একটা মানুষ, আপনি এই ফোরামে এই শব্দ উচ্চারণ করতে পারবেন? আমাকে বলতে দিন, একটা মানুষ যে ভয় ডরহীন ভাবে 24 ঘন্টা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ব থেকে পশ্চিম করে বেড়াচ্ছে, যার বিরুদ্ধে 200 খানা, সবাই হাসুন, যার বিরুদ্ধে 200 খানা পুলিশের পারমিশন নিয়ে কেস চলছে, যে আজকে বিজেপিকে রাজ্যে দেয়, তার উপরে যে মেন্টাল টর্চার, যে আর্থিক টর্চার, এবং তিনি যেভাবে সমস্ত সনাতনীদের একটা করে আজকে বিজেপিকে পশ্চিমবঙ্গে একটা জায়গায় আমরা 35টা আসন পাবো, 35টা আসন পাবো, সেই জায়গায় সব বেটাকে ছেড়ে দিয়ে শুভেন্দু বেটাকে দাও। কারণ শুভেন্দু বেটা যদি একটাই কথা বলি, বিজেপি পার্লামেন্টের সদস্য রমেশ বিদুরি পার্লামেন্টের ভেতরে একজন এমপিকে যে শান্ত করেছিলেন, আজ পর্যন্ত তাদের সেটাও থাকবে না, কোনো ব্যবস্থা নিয়েছে? চিৎকার কোনো ব্যবস্থা নিয়েছে? আইএসএফ সাথে নিয়ে কি করেছে? ব্যবস্থা নিয়েছে? আইএসএফ তো চোর বলেছে, আজকে নরেন্দ্র মোদী যে ভুল কথাগুলো বলে, তার জন্য কি ওই গালিটা আছে তো শুভেন্দুর মুখে? নরেন্দ্র মোদী যে বলে যে গ্যাস কোটি জনতা জানে, আপনি প্লাস্টিক সার্জারিতে কি করছেন? আপনি প্লাস্টিক সার্জারিতে কি করছেন? কিন্তু ভোটে জিতবেন না, কিন্তু ভোটে জিতবেন না, 35টা আসন পাবেন না। আসবো, এক সেকেন্ড আপনি বিশ্বাস করেন যে গণেশের গলা কেটে প্লাস্টিক সার্জারি আপনি করেছেন কোথাও? চন্দনদা এক সেকেন্ড। না, আমি বলবো কি, ওই একটা অটো নিয়ে যাচ্ছিল সকালবেলায়, সেই অটোর মধ্যে একটা বড় টায়ার, সেই টায়ারের মধ্যে দেখা গেল অনেক হাওয়া ভরা। বললাম আমি, আরে কোথায় নিয়ে যাচ্ছ ওই টায়ারটা? ওই টায়ারটা কি দিয়ে তুমি কি করবে? বললো আমি এটা নিয়ে আমার ইয়েতে যাবো, খামারে যাবো, সেখানে আমি এই হাওয়াটা দেবো আর ওখানে ইঞ্জিনটা চলবে, তার ফলে জল মাটি থেকে উঠে চলে আসবে। তাহলে কি না, তাহলে কি দাদা আমি বলবো ব্রিফ নরেন্দ্র মোদী? আমি কি বলবো ব্রিফ নরেন্দ্র মোদী? আমি তো বলবো না, আমি বলতে পারি না, আমি ব্রিফ নরেন্দ্র মোদী বলতে পারি না, আমি বিপ শুভেন্দু বলতে পারি না 53 বছরের অকৃতদার মানুষকে। আমি সে তো লড়াই করছে, স্বাভাবিক, 53 বছরের অকৃতদার একজন মানুষ, যাকে 2014 সালে 2020 সালে 14ই মাস ওই 6 নম্বর বিরোধী দল থেকে চোর বলল, এবং তারপরে সেই চোর বিজেপিতে গিয়ে সাধু হয়ে গেল। আমি তো তাকে বলতে পারবো না মানব পাচারকারী, যে বলল বিজেপি গেল মানব পাচারকারী বন্ধ হয়ে গেল। আমি তাকে বলতে পারবো না চোর, যে সবগুলো ঠান্ডা চলে গেল। ঘোষের বই পড়তে বলুন মানুষকে, মানুষকে বলুন দীপক ঘোষের বই পড়তে। না, প্রত্যেক মানুষের, তিনি বিরোধী দলনেতা হন, তিনি মুখ্যমন্ত্রী হন, তিনি অন্য যে কোনো রাজনৈতিক নেতা বলতে পারি না আমরা, তার ব্যক্তি জীবনকে অন্তত এই ফোরামে আলোচনার রসদ হতে আমি দেব না। প্রত্যেককে সতর্ক করব
কার কি ম্যারিটাল স্টেটাস, কার কত বয়স, সেই অনুযায়ী তার বুদ্ধিবৃত্তিকে কে কিভাবে দেখেন, এই সমস্ত বিষয় কখনো একটা রাজনৈতিক সুস্থ রাজনৈতিক বিতর্কের, আই রিপিট, কোনো সুস্থ রাজনৈতিক বিতর্কের মঞ্চে আসতে পারে না। এবং আমি খুব স্ট্রংলি সেটাকে হ্যান্ডেল করব। এটা আমি কাউকে অ্যালাউ করব না, কাউকে না, যে রাজনৈতিক দলেরই হন এবং যাকে উদ্দেশ্য করেই সেটা বলুন না কেন। শুভময়দা সংক্ষেপে তা বলে ঢিলটা মারবে আর পাটকেল দেখাবে না, এটা হতে পারে না। শুভময়দা, দেখুন, প্রথম কথা হচ্ছে বোকা বাক্সে বোকাকে বোকা বলা হয়নি, এটা আমার শোনা হয়ে ওঠেনি। কিন্তু আমরা এই বন্ধু বান্ধবদের মধ্যে যে কথাগুলো হোয়াটসঅ্যাপে বলি, সেটা যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা অনেক ক্ষেত্রেই একে অপরের ক্ষেত্রে বলে ফেলছেন, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। একটু সতর্ক হলে ভালো হয়। আর আরেকটা কথা বলি, খুব সাবধানেই বলছি, সতর্কভাবে, হয়তো একটু মজা করেই বলছি, যে 53 বছরের, আমিও 53 বছরের, এবং কৃতদারই হোক বা অকৃতদার, রাজনীতি হোক বা সংসার, কোথাওই শান্তি নেই। ফলে তাদেরকে আলাদা করার কোনো কারণ নেই। আর 3 নম্বর, এই যে কংগ্রেস নিয়ে বারবার যে আলোচনা হচ্ছে, যে বিপর্যয়ের কথাটা বারবার আসছে, তারা তো বর্ণ বিপর্যয় না হলে বুঝতে পারেন না। সেই জন্যে পাটলিপুত্র পাল্টিপুত্র হওয়ার পর তারা রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে তখনই তারা বুঝতে পারেন। ফলে রাজনীতিটা খুব গুলিয়ে আছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে বিরোধী দলগুলোকে নিজেদের মতন করে নিজেদের কথাটা বলে লড়াই করতে হবে, না করে বিজেপিকে যেচে ওয়াক ওভার দিয়ে নিজেদের মধ্যে মারামারি করলে কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক প্রেক্ষিত বাড়বে না। পয়েন্ট। আর এর মধ্যে আপনাদের দেখাবো যে এবার আরো একবার ঘুরে ফিরে এলো সিএএ। দেখুন, আইন হয়েছে কিন্তু তা লাগু হয়নি। দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের জেরে থমকে সিএএ। তবে রাজ্য সফরে এসে বারবার সেই আইন কার্যকর করা নিয়ে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ममता बनर्जी सीएए का विरोध कर रही है, सीएए कर नहीं दे। मगर मैं आज इस सभा में कह कर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीएए के माध्यम से नागरिकता दे देंगे। শাহর বক্তব্যের সূত্র ধরেই বঙ্গ বিজেপির নেতা নেত্রীদের মুখেও শোনা গিয়েছে সিএএ কার্যকর হওয়ার কথা। এবার লোকসভা ভোটের আগে সেই ইস্যু ফের তুলে দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কাকদ্বীপের একটি সভা থেকে মতুয়াদের বার্তা দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যার জন্য সিএ ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী 1 সপ্তাহের মধ্যে কেন্দ্র সরকার করবে। শান্তনু ঠাকুর প্রথম থেকে লড়াই করছেন সিএর জন্য। মন্ত্রী আছেন, তিনি জানেন কিভাবে কি হবে। উনি যখন বলেছেন সবাইকে ভরসা করবোই আমরা। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সিএএ ইস্যু ভাসিয়ে দেওয়া নিয়ে বিজেপিকে পাল্টা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের প্রশ্ন তুলেছেন আইনটি নিয়ে। এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। ক্ষমতায় আসার আগে উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে সিএএ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। 2019 সালে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পাশ হয় সিএএ। তবে 4 বছর পেরোলেও এখনো রুল তৈরি না হওয়ায় লোকসভার আগে মতুয়া ভোট ব্যাংক অক্ষত রাখতে সিএএ অস্ত্রেই শান দিচ্ছেন শান্তনু, এমনটাই ব্যাখ্যা রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। অর্চনা দি, আবারও কি সেই ঘুরে ফিরে নির্বাচনের মুখে সিএএ সুর, সেই কুমির ছানা? সিএএ ইজ আ ল, আইন।
যেটা আইনসভা থেকে পাস হয়েছে, প্রেসিডেন্টের সই হয়েছে, এটা সুপ্রিম কোর্টে মামলার জন্য আটকে ছিল। এখন সেই জটিলতা জট কেটেছে এবং সিএএ আইন চালু হবেই, তার সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নেই এবং এটা হতেই হবে। বললাম 7 তারিখের অবধি, কারণ ওই শান্তনু ঠাকুরের ভোটার আমি সেই 14 সাল থেকে শুনে আসছি সিএ সিএ সিএ। 2019 সালের জানুয়ারি মাস, এখন নির্মলা সীতারামন বলেছেন আমরা 5556 জনকে 2004 সালের আইন অনুযায়ী নাগরিকত্ব দিয়েছি। সেই নাগরিকত্বের মধ্যে 556 জন ছিল, প্রায় 556 জন ছিল হচ্ছে মুসলিম। তাহলে সিএ যে ফরম্যাটে ফর্ম করার চেষ্টা করা হবে, তাহলে আমাকে বলে দিক তোমাদের মাননীয় সিএ হচ্ছে ধর্মতলার মঞ্চে ছিল, আর আজকে তোমরা 360 ডিগ্রি পাল্টে গেলে রুল ফ্রেম হয়েছে, রুল ফ্রেম না হলে 12ই জানুয়ারি 2019-এ এটা ইমপ্লিমেন্টেড হয়েছে, লটা এসছে, আর আসার পর 5 বছর চলে গেছে। প্রতিবার ইলেকশনের আগে এটা একটা ইস্যু হয়, প্রচুর ইস্যু আছে ভারতবর্ষে, কিন্তু এইটাকে ইস্যু বানানো হয়। ঠিক রাম মন্দিরের মতন, তারপরে ওই আরেকটা কি মানে মন্দিরে কি শিবের লিঙ্গ পেয়েছে, এই এরকম। কিন্তু আমার কথা হলো যাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন বা বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন, সে তারা ডিসলজ হয়ে যাবে তো, তারা রিজাইন করে সিএ হবে তো, প্রধানমন্ত্রী নিজে রিজাইন করবেন তো, তারপরে সিএ হবে তো, কারণ ওই লোকগুলো তো ভোট আছে যারা বাইরে চলে গেছে। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কি হবে সেটা অর্চনা যিনি বলেছেন শান্তনু ঠাকুর, যিনি মতুয়া এবং যার কনস্টিটুয়েন্সির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 2019-এ যে ফলাফল দেখেছিলাম, পরবর্তীকালে আমরা দেখেছিলাম এই সিএএ নিয়ে তার ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং মতুয়া অধ্যুষিত যে সমস্ত কেন্দ্র রয়েছে সেখানে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস তাদের যে জমি সেটাকে রিকভার করেছিল। দেখুন, এটা রকেট আর হেলিকপ্টারের গল্পের মতো, দুজনে রেস শুরু করেছে, রকেট তাড়াতাড়ি পৌঁছে গেছে, হেলিকপ্টার দেরি করে পৌঁছেছে। হেলিকপ্টার জিজ্ঞেস করলো ভাই এত তাড়াতাড়ি গেলি কেন? বলে দেখ আমার পিছন দিকে আগুন জ্বলছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি গেছি। এই সিএ এর ক্ষেত্রে হঠাৎ করে শান্তনু ঠাকুর যা বলছেন এটা দেখে খানিকটা তাই মনে হচ্ছে, কারণ উনি তো নিচের দিকে বেশ কিছু মানুষকে এটা বুঝিয়ে রাখছিলেন যে ভোট এলেই নলেন গুড়ের সন্দেশ, যেমন নলেন গুড় পাওয়া যায় শীতকালে, সেই রকম সময় বিজেপি প্রত্যেকবার এটাকে ইস্যুটাকে তোলে। আজ পর্যন্ত রুলসটাও তৈরি করেনি, এবার আমি বলছি ঘটনাগুলো ঘটেছে কেন করছে, আমি বলিনি তো, আমি অন্যায় করেছি আপনার সময় না বলে। আমি বলছি যখন প্রকৃত বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসেছিল, এবং বামফ্রন্ট সরকার থাকার পুরো সময়টা জুড়েই এইরকম ভাবে ভোটের বিনিময়ে আমাদের দিকে ভোট দাও, তার জন্য এই করতে হবে, এরকম কোনো আশ্বাসও আমরা দিইনি। আমরা সেইভাবেই মানুষকে রক্ষা করেছিলাম যারা বাংলাদেশ থেকে এসেছিলেন। কিন্তু এখন কি হচ্ছে, এখন এটাকে পলিটিক্যাল ইস্যু বানিয়ে বারবার কুমির ছাড়ার মতো করে দেখাচ্ছে। ভোট এলেই সিএ আনছে আর তারপরে নিয়ে আসছে, রুলস তৈরি করেনি। রুলস কিন্তু তারা পার্লামেন্টে এখন অব্দি তৈরি করেনি, তারা আইন পাস হয়ে গেল, ব্যাস রুলস গুলো বাকি থেকে গেল, এটাকে ভোটের ইস্যু করা। শান্তনু ঠাকুরের মুখে আবারও সিএ এবং ডেডলাইন বেঁধে দিয়েছে 7 দিনের মধ্যে। না দেখুন, 7 দিনের মধ্যে হতেই পারে, উনি যদি ক্ষমতাশালী হন, ওনার যদি নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে ভালো যোগাযোগ থাকে, তাহলে 7 দিনের মধ্যে না হওয়ার তো কোনো কারণ নেই, হয়ে যাবে। আমার অনুরোধ থাকবে বিজেপির নেতামন্ত্রীদের কাছে, এর জন্য যে অতিরিক্ত কাগজগুলো লাগবে, আমি তো একটু টিভিতে আসি, আমায় তো আপনারা চেনেন, আমার কাগজটা অন্তত যদি একটু তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে যদি লাইনে দাঁড়াতে না হয়। আর গরিব মানুষ, আপনি কাগজ দেখাবো না, আমি কাগজটা পেলেই হয়। গরিব মানুষরা যে লাইন দিয়ে আবার একটা করে কাগজ নিতে হবে, এটা না করে বিজেপি সরকার যদি তাদের বাড়িতে পৌঁছে দিত, তাহলে এই নিয়ে আমাদের খুব ভয় থাকতো না। আমরা ভয়ে আছি আবার কত বড় লাইনে নির্বাচনের মুখে আরো একবার ঘুরে ফিরে এলো সিএ প্রসঙ্গ। শান্তনু ঠাকুরের আজকের এই মন্তব্য কেন? সত্যি কি 7 দিনের মধ্যে এই সম্পর্কে কোনো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র? এই জল্পনাও একই সঙ্গে জাগিয়ে দিল শান্তনু ঠাকুরের এই মন্তব্য। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।